হ্যালো আসসালামু আলাইকুম। তাসমিনস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ছেলেকে স্কুলে দিয়ে সোজাসুজি চলে আসলাম ছাদে, কারণ কিছুদিন আগে কয়েকটা পর্তুলিকা গাছ লাগিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি, সেটাই আজকে দেখাবো। দেখেন গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখান থেকে আমি আরও কাটিং নিয়ে অন্য জায়গায় লাগিয়েছি। আর এই গাছটা হচ্ছে চেরি গাছ। চেরি ফুল যে এত সুন্দর সামনাসামনি না দেখলে বোঝা যাবে না, যদিও একটু টাচ লাগলে সেই ফুলগুলো পড়ে যায়। অসম্ভব সুন্দর এই ফুলগুলো, পার্পল কালারের যে কোনো ফুলই দেখতে খুব ভালো লাগে, যদিও সাইজ খুবই ছোট। তো অনেক ফুল এসেছে। আমি ভিডিওতে, এর আগের ভিডিওতে খেয়াল করলে দেখতে পাবেন যে আমি চেরি গাছটা অনেক ছোট একটা পটে ছিল, আমি রিপটিং করে নতুন একটা পটে লাগিয়েছি এবং সার দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। যেহেতু এখন ফুল এসেছে, কয়েকদিন পর ফল আসবে, তো গাছে কিন্তু এখন বিশেষ কিছু খাবার প্রয়োজন। মানুষের মতোই গাছেরও যখন সে মা হয় বা ফল ফুল দেয়, তখন কিন্তু তার খাদ্যের পরিমাণটা একটু বেশি লাগে বা যত্নের পরিমাণটাও একটু বেশি লাগে বলে আমার মনে হয়। আর বেশ অনেক দিনই তো গাছপালা লাগাচ্ছি, গাছের প্রতি ভালোবাসা, মায়া, মমতা বা রাখতে রাখতে অনেক কিছুই শিখেছি। আর এই যে আমার গাছটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। এই গাছটা এবার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ফুল পাবো। বেশ অনেক দিন পরই ফুল আসবে গাছে, তো যদি ফুল আসে আমি অবশ্যই সবার সাথে শেয়ার করব। আর এই যে আমার একটা মানি প্ল্যান্ট গাছ আছে, যেটা মাদার মানি প্ল্যান্ট গাছ। এখান থেকেই আমি ছোট ছোট কিছু চারা তৈরি করি বা আমার বাসার জন্য নিয়ে যাই। এখান থেকেই এই ডালপালাগুলো কেটেই আমি নিয়ে যাই। এবার খুব ভালো একটা জিনিস করেছি। এর আগে আমি দেখেছিলাম যে এখান থেকে যে ডালপালাগুলো নিয়ে আমি পানিতে দেই, অনেক ডালগুলোই মরে যায়। তো এই দিচ্ছি করে আমার কখনোই হলুদ দেওয়া হয় না। তো এবার আমি সবগুলো ডালের নিচে খানিকটা হলুদের গুঁড়া দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। এবার কিন্তু আমি জানাবো যে আমার গাছের ডালগুলো পচে যায় কিনা। এবার মনে হচ্ছে না পচবে, কারণ এটা আমি অনেক দিন যাবতই করব। অনেকগুলো ডালের সাথে করেছি, সেগুলো কিন্তু মরে যায়নি। এবার আমি আবার একটা ট্রাই দিচ্ছি যে এটা মরে যায় কিনা, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব বা জানাবো। আসলে ব্লগগুলো বানাই যে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের খুঁটিনাটি যে প্রবলেমগুলো হয় সেগুলো শেয়ার করি, তাহলে কিন্তু যারা আমার ব্লগ দেখছেন বা ভালোবাসা দিচ্ছেন তারাও কিন্তু উপকৃত হবেন বলে আমার মনে হয়। তো অনেকগুলো ডাল এই যাবৎকাল এখান থেকে আমি নিয়েছি। অর্ধেক বাসার অর্ধেক মানে মানি প্ল্যান্টই হচ্ছে আমার এখান থেকে নেওয়া। আর মানি প্ল্যান্ট নিয়ে বিশেষ যত্ন, সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করেছি। যেহেতু আমি বেশিরভাগ মানি প্ল্যান্টগুলোই পানিতে রাখি, পানিতে এক রকমের যত্ন এবং যদি মাটিতে লাগান সেক্ষেত্রে আরেক ধরনের যত্ন। তো দুটো যত্ন নিয়েই কিন্তু আমি ভিডিও তৈরি করেছি। মাশাআল্লাহ আমার মানি প্ল্যান্ট গাছটা দেখেন অনেক ঝোপালো কিন্তু। আর এই প্রথমেই এবার আমি অনলাইন থেকে একটা ইনডোর প্ল্যান্টের স্প্রে নিয়েছি, যদিও এই গাছটা এখনও সেটা দেওয়া হয়নি। আমি আমার বাসায় ইনডোর প্ল্যান্টের স্প্রে করেছি। গাছের কোনো ধরনের পরিবর্তন হলে সেটা আমি শেয়ার করব। আমাকে বলা হয়েছিল এই স্প্রেটা দিলে নাকি গাছের পাতাগুলো খুব তরতাজা থাকে, খুব সুন্দর করে গ্রিন হয়ে যায়। তো আমি দেখব, যদিও আমি ঘরোয়া উপায়ে এগুলো সবসময় যত্ন নিয়ে থাকি। আমার বাসায় অনেকগুলো কোরবানির জন্য আমি পেঁয়াজের ছোলা, রসুনের ছোলা করেছি, সেগুলো আমি ভিজিয়ে রেখেছি। ইনশাল্লাহ কালকে অথবা পরশু 2-3 দিন যাক, তারপরে আমি গাছের গোড়ায় দিয়ে দিব, যেগুলো আসলে ফুল এসেছে। বাসার নিচে এসে দেখি যে আম্মু অনেক কিছু নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নানু বাড়ি থেকে মাছ এসেছে এবং নানুর গাছ, নানু তো এখন নাই, নানুর গাছ থেকে লেবু, তারপরে কাঁঠাল, আম, টুকটাক অনেক কিছু নিয়ে এসেছে। সব কিছু এখানে শেয়ার করতে পারিনি, কারণ কিছুটা ছিল রান্নাঘরে আর আমি তখনই ভিডিওটা অন করে দিয়েছি। পরবর্তীতে ওগুলোর ভিডিও আর নেওয়া হয়নি। তো আলহামদুলিল্লাহ নানুর পুকুরের বা আমার নানু বাড়ির পুকুরের মাছ এখনও সেই সুস্বাদু লাগে, কারণ ছোটবেলায় অনেকটা সময় আমার নানু বাড়িতে কেটেছে। তো গ্রামের বা নানু বাড়ি, দাদু বাড়ির জিনিসগুলোর প্রতি অন্যরকম একটা মায়া, ভালোবাসা কাজ করে। আর লেবুগুলোর কথা কি বলবো, কি যে অসাধারণ স্মেল ছিল, আমি বলে বুঝাতে পারবো না। এগুলো গুছিয়ে রাখতে রাখতে আরহামকে স্কুলে নিয়ে যাওয়ার টাইম হয়েছে, তো আমি আবার স্কুল থেকে নিয়ে যাচ্ছি। আরহামের ক্লাস শুরু হয় 8টা 10-এ আর ক্লাস ছুটি হয় হচ্ছে
1:20 তো 8:10 থেকে 15-এর ভিতরে গেলেই মোটামুটি হয়। আর আরহাম আমাকে একটা ডাল ছিঁড়ে দিয়েছিল, সেটা নিয়ে আমি মজা করতে করতে আসছিলাম। এই জায়গাটা যে এত সুন্দর 8 নাম্বার ব্রিজের উপরে, মানে এখান থেকে ক্রস করলেই দেখবেন যে সবুজ আর সবুজ চারপাশে। বাসায় আসতে আসতে তো অনেকটা টাইম হয়ে যায়, মেয়ের গোসলের টাইম হয়ে যায়, এসেই মেয়েকে গোসল করিয়েছি। সেদিন একটা আপু জিজ্ঞাসা করলো যে আমি আমার মেয়েকে কি ক্রিম দেই। আমি কিন্তু দেখাই প্রত্যেকটা ভিডিওতে, চেষ্টা করি আমি বাচ্চাকে কি ব্যবহার করাই না করাই যখন ওদের ভিডিও রিলেটেড কিছু আসে। তো আমি ইদানিং ওকে নিভিয়া বেবি সফট একটা লোশন এসেছে, সেটা আমি ব্যবহার করছি। এটা আমি এবার মালয়েশিয়া থেকে কিনে এনেছি, এর আগে আমি কখনো ব্যবহার করিনি, এটাই প্রথম। আর এর আগে আমি ব্যবহার করতাম এভিনোটা ভালো লেগেছে আমার, এটা তো বেস্ট বাচ্চাদের জন্য। তো আমার কাছে এভিনো তো স্মেললেস, কোনো স্মেল হয় না। তো আমি ভাবলাম এবার নিভিয়া বেবিটা একটু ব্যবহার করে দেখি। যে কয়দিন ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ খুব ভালোই লেগেছে। আর নিভিয়ার পাশাপাশি মাঝে মাঝে আমি এভিনোটাও ব্যবহার করি। এভিনো তো খুবই ভালো বাচ্চাদের জন্য। আমি ডে 1 থেকেই আনায়ার জন্য যখন থেকে লোশন স্টার্ট করেছি আমি এভিনো দিয়েই টপ টু টো এবং লোশন ক্রিম সব কিছু আমি এভিনোরই ব্যবহার করছি। কোরবানি তো সামনে এসে পড়েছে, আমি খুব একটা বেশি কিছু কিনিনি এবার, কারণ আমি রোজার ভিতরে অনেক গিফট পেয়েছি। আর আমি ঈদের একদিন পরেই যেহেতু বাংলাদেশের বাইরে চলে গিয়েছিলাম, রোজার ঈদের অনেকগুলো কাপড় আমার রয়ে গিয়েছে, তো ভাবলাম সেগুলো দিয়ে আসি টেইলারের কাছে। আর ভাবছি আনায়ার জন্য কয়েকটা সালোয়ার কামিজ বানাবো। তো কাপড় কেনার দোকানে দেখলাম একটা শাড়ি, এই কালারটা খুবই ভালো লাগছে, কালার কন্ট্রাস্টটা দেখেন কি সুন্দর। আম্মুর জন্য মনে হচ্ছিল নিয়ে নেই, কিন্তু কাপড়ের কোয়ালিটিটা আমার ভালো লাগেনি। 700 টাকা চেয়েছিল, আমি 500 টাকা বলেছি, তাতেই সে রাজি হয়ে গিয়েছে। কিন্তু কাপড়ের কোয়ালিটিটা আমার মনে হলো খুবই রাফ এবং আম্মু পরে একদমই আরাম পাবে না, এর জন্য আমি আর নিলাম না। আর পরবর্তীতে আমি বললাম যে পরবর্তীতে কখনো মনে হলে নিব। আর আনায়ের জন্য সালোয়ার কামিজ যেহেতু বানাবো, তো আনায়াকে নিয়ে এসেছি আমার সাথে। এইটা কিনেছি, এইটা আর বল প্রিন্ট, মানে এটা সালোয়ার হবে আর বল প্রিন্টটা হবে ওর জামা। আমি অবশ্যই যখন রেডি করব তোমাদের সাথে শেয়ার করব। আর কাপড়ের ব্যাপারে আমি খুবই মানে সেন্সিটিভ, আমি কটন লাভার একজন মানুষ, সবসময় চেষ্টা করি কটন পরতে। আর এই কটনের মধ্যে লিলেন, যেটা চায়না লিলেন বা লিলেন, এগুলো আমার খুবই পছন্দ। এই সমস্ত ফেব্রিক দিয়েই আমি আমার জামা তৈরি করার চেষ্টা করি। আর আমার মেয়ে পার্টি ফ্রকগুলো তো আলাদা ব্যাপার, বাসায় যেগুলো পরে সেগুলো কটন বা গার্মেন্টস কোয়ালিটির হয়, যেগুলো এক্সপোর্ট কোয়ালিটি, সেই জিনিসগুলোই আমি ওকে পরাই। আর এখানে জামা বানাবো আর লেস দিব না তা তো হয় না। যারা ইতিমধ্যে আমার ব্লগ ভিডিও দেখেছো তারা সবাই মোটামুটি জানো যে আমি একটু লেসের ওয়ার্ক করতে পছন্দ করি। আর আমার টেইলারও খুব সুন্দর করে, খুব আমার মতো করে একটু লেস ওয়ার্ক করে দেয়। এই জামাটা রোজারি দিয়ে বড় মামি আমাকে দিয়েছিল। আমি খুব বেশি পছন্দ করি ইন্ডিয়ান জয়পুরি কাপড়গুলো, ওগুলোতে খুব আরাম লাগে। আর ওড়নাগুলো কটন হয়, একটু বড় হয়, আমার পরে বেশ আরাম হয়। তো লেসের দোকানে চলে আসলাম, কিছু ডিফারেন্ট লেস নিব। আর যে কোনো ধরনের লেস দিলেই যে জামায় ভালো লাগবে তা কিন্তু না, লেস কিন্তু খুব বুঝে শুনে কিনতে হয়। আর আমি সবসময় একটু ছোট মার্জিত কালারের লেস পছন্দ করি, আসলে যে কাপড়ের সাথে যে লেসটা যায়। আর এবার বলেছি আনায়ের প্রত্যেকটা সালোয়ার কামিজে আমি লেস দিব যাতে একটু সুন্দর লাগে। আর টেইলারকে বলে এসেছি, সব কিছু বুঝিয়ে দিয়ে এসেছি। এই লেসটা খুব সুন্দর, বাট এরকম কোনো কাপড় নাই যে আমি লাগাবো। আর স্টোন থাকলে হয় কি, বাচ্চা কোলে নিলে বা আমার তো কোলে নিতে হয়, তখন স্টোনটা পড়ে যেতে চায়। তো এর জন্য আমি সিনথেটিক লেসগুলোই পছন্দ করি। এই ধরনের লেস বা কুশি কাটা লেসই আমার খুব বেশি পছন্দ। ওরা বললে এই লেসটা নতুন এসেছে শেডেড, তো আনায়ের জন্য যে ওড়নাটা করব আমি, সেটার জন্য আমি ভাবলাম যে শেডেড এই লেসটা নিয়ে নেই, চারপাশে দিব বলে। তো মোটামুটি অনেক টাকার লেস নিয়েছি, প্রত্যেকটা জামার নিচে, হাতায় এবং সালোয়ারের নিচে সিঁড়ি লেসগুলো দিয়ে ওকে ডিজাইন করতে দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ এখন জামাগুলো সুন্দর করে বানিয়ে আমাকে পাঠালে আমি অবশ্যই শেয়ার করব, যেহেতু ব্লগ ভিডিও বানাই, আমার সারাদিনের কর্মব্যস্ত জীবনই তো আমি সবাইকে দেখাই। আর একটু এখন অনুরোধ করে নিচ্ছি, যারা ভিডিওর এ পর্যায়ে চলে এসেছেন, আমাকে দেখছেন বা এতক্ষণ ধরে মনে হলো যে আমি কারো বন্ধু হতে পারি বা আমার চ্যানেলটা দেখা যেতে পারে, তাহলে প্লিজ চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন। আর সাথে থাকতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন, যাতে নতুন নতুন ভিডিও আসলেই আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এখনও আমার ভিডিওটা একটা লাইক দেননি, প্লিজ লাইকটা দিয়ে দিন। আর আপনার এই লাইক আমার ভিডিওটাকে অন্য অনেকের কাছে পৌঁছে দিবে। লাইকটা দেওয়াতে আপনার তেমন কোনো উপকার না হলেও আমার চ্যানেলের কিন্তু অনেক বেশি উপকার হবে, আপনার মতো অনেকের কাছেই আমার চ্যানেলটা পৌঁছে যাবে। তো আশা করছি লাইক, ভালোবাসা
দিয়ে আপনারা কিন্তু আমার চ্যানেলের সাথে থেকে যাবেন। আর খুব বেশি জোরাজুরি করি না, কারণ আমি জানি জোর করে ভালোবাসা আদায় করা যায় না। যদি সত্যি আমাকে বা আমার চ্যানেলটাকে আপনাদের আপন মনে হয়, কাছের মনে হয়, তাহলেই থেকে যেতে পারেন। আর যাই হোক, জোর করে কিন্তু ভালো লাগা ভালোবাসা তৈরি করা যায় না। আমি অনেকক্ষণ বসে টেইলারকে সব কিছু বুঝিয়ে দিলাম। টেইলার অর্ধেক বুঝে আর বুঝে না। আর আমার টেইলারের মজার একটা বিষয় হচ্ছে, দামি জামাগুলো সে খুব পচা করে বানায়, আর কম দামি জামাগুলো খুব সুন্দর করে সে বানায়। এটা নিয়ে তার সাথে আমার কিছুটা তর্কাতর্কি হলো, মানে ভালোবাসার তর্কাতর্কি। সে আবার আমাকে খুবই পছন্দ করে, আমিও টেইলার হিসেবে তাকে খুব পছন্দ করি। এবার রোজার ঈদে তাকে একটা গিফট করেছি। সে খুব খুশি হয়ে আমাকে বলেছিল, এত মানুষের জামা কাপড় বানাই, কখনোই আপা আমাকে কেউ জামা দেয় না, আপনি আমাকে এত সুন্দর একটা গিফট করেছেন। আমি আসলে আপনাকে বলে বুঝাতে পারবো না যে কতটা খুশি হয়েছি। কথাটা আসলে খুবই আমার কাছে, মানে আমার খুবই ভালো লেগেছে। আসলে কত মানুষকেই কত গিফট দেই, গিফট নেওয়ার পরে যে সৌজন্য একটা মানে ভালোবাসা প্রদান করা বা সৌজন্য বোধ ততটুকুও কিন্তু মানুষ করে না। আবার অনেকেই খুব বিরক্তও হয় গিফট পেলে। তো সব কিছু মিলিয়ে আমি এখন গিফট দিতে গেলে খুব চিন্তা করে দেই। আর আমার গিফট দিতে খুব ভালো লাগে, এমন না যে আমি কারোর কাছ থেকে কিছু আশা করছি, আমি গিফট দিচ্ছি বলে তার কাছ থেকে একটা গিফট আশা করছি। আমার খুব ভালো লাগে মানুষের পছন্দ, ভালো লাগা, ভালোবাসা জায়গা থেকে আমি যদি ছোট কিছু তাকে দেই, একটু স্পেশাল ফিল করাই, এতে কিন্তু অনেকেই খুশি হয়ে যায়। সারাদিনের মন খারাপটা কিন্তু তার ভালো হয়ে যায়। আমার আসলে একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব না, তারপরও চেষ্টা করি খুঁটিনাটি সব কিছু তুলে ধরার জন্য। সারাদিনটা তো এভাবে যায় না, সারাদিনে এর বাইরেও, ক্যামেরার বাইরেও অনেকগুলো কাজ করি, যেগুলো আসলে তুলে ধরাটা অসম্ভব। একটু আধটু করে যতটুকু যা পারি সেগুলোই তুলে ধরার চেষ্টা করি। ক্যামেরার বাইরেও অনেকগুলো কাজ থাকে, যেগুলো সেরে তারপরে নিজের হাতে মোবাইলটা নিয়ে মনে হয় না এখন নিজের জন্য একটা কিছু করি। কোনো কিছু ভিডিও করতে গেলে আমার কাছে মনে হয় এখন নিজের জন্য কিছু করা হচ্ছে, কারণ এই চ্যানেলটা আমার একার ভালো লাগা, আমার একার হাতে একটু একটু করে গুছিয়ে এই চ্যানেলটা আমি তৈরি করেছি। প্রোফাইল পিকচার থেকে শুরু করে কভার ফটোটাও আমার একার দেওয়া। এখন পর্যন্ত কারো সাহায্য নিয়ে সেটাও আমি পরিবর্তন করিনি। চেষ্টা করছি একটু একটু করে শিখে এগিয়ে যেতে। আমার অনেক ভুল থাকতে পারে, অনেক কিছু এখনও না জানার ভিতরে আছে, কারণ আমার এতগুলো কষ্টের ভিতরে আমি যখন দেখি যে আমার ভিউ কম হচ্ছে বা কমেন্টস কম হচ্ছে, আমার কিন্তু খুব মন খারাপ লাগে। মাঝে মাঝে হতাশ হয়ে যাই, মনে হয় যে আমি পারছি না, আমার ভিডিও কোয়ালিটি হয়তো ভালো হচ্ছে না, অন্যদের মতো হচ্ছে না, বা সেই রকম পরিশ্রম আমি দিতে পারছি না। আসলে একটু তো হিমশিম খেয়ে যাই, কারণ একটা সাপোর্টিভ মানুষ থাকলে আপনি অনেক কিছুতে অনেক ভালো কিছু করতে পারবেন। আমার আসলে সাপোর্ট করার মতো কেউ নাই। কেউ বলে না যে দাঁড়াও আমি তোমার ভিডিওটা করে দেই, বা কেউ বলে না আমি তোমাকে একটা কভার ফটো বানিয়ে দেই, আপলোড করে দেই। সব কিছু আমার নিজের হাতেই করতে হয়। আলহামদুলিল্লাহ, এতে আমি খুশি। কারো উপরে রাগ হয়ে আমি আমার চ্যানেল তো বন্ধ করে দিতে পারি না, কারণ একটা মায়ার জায়গা তৈরি হয়েছে। কখন কোন আপু আমাকে একটা কমেন্টস করছে, তার কমেন্টসের রিপ্লাই দেওয়া, অনেকটা ভালোবাসা থেকে, অনেকটা দায়বদ্ধতা থেকে ভিডিওগুলো আপলোড করে থাকি। প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতিবারই আমার মনে হয় আজকে একটা ভিডিও আপলোড করতে হবে। মাঝে মাঝে বাচ্চাদের টেনশন, বাসাবাড়ির কাজ, মেহমান আপ্যায়ন সব কিছু মিলে একটু হিমশিম খেয়ে যাই। তারপরে যখন ভিডিওটা আপলোড করে দেখি অনেকেই আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করছে, তখন কিন্তু সারাদিনের ক্লান্তি আমার দূর হয়ে যায়। আর এই ভিডিওটা তৈরি করার পর অনেকটা ক্লান্তি আমার দূর হয়ে গেল। নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।